রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে কূটনীতিই হচ্ছে সেরা পন্থা, বাইডেনের মন্তব্য। বাস্তব পদক্ষেপ নেয়ার পরামর্শ দিল তেহরান। সাবমেরিন চুক্তি বাতিল করার প্রশ্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের অভিযোগ। হাজতবাসের প্রথম দিন থেকে আসামিদের সাজার মেয়াদ হিসাব করা হবে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঐতিহাসিক রায়। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির শাখা বাড়ানোর ক্ষেত্রে অবদান রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তির্যক মন্তব্য অধীর রঞ্জন এমপির। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কূটনীতি হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের সেরা উপায়। তিনি রোববার রাতে ইতালির রাজধানী রোমে G20 শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্টের একদিন আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকের ফলাফল তুলে ধরতে গিয়ে বাইডেন G20 শীর্ষ সম্মেলনে বলেন, 3 ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকে এই সমঝোতা হয়েছে যে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থার অবসান কূটনৈতিক পন্থায় হতে হবে এবং এটি সেরা উপায়। জো বাইডেন আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাসুল আমাদেরকে আজও দিতে হচ্ছে। ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হওয়ার পর জো বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করে। আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনা এবং এটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 6 দফা আলোচনা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত আন্তরিক ইচ্ছা দেখাতে পারেনি। তারা শুধু মুখে পরমাণু সমঝোতায় ফেরার কথা বলে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় ইরান ডেইলিকে দেয়া সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমি যখন নিউ ইয়র্কে অবস্থান করছিলাম তখন পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে দাবির কথা শুনেছি। আমি ইউরোপীয় 3 দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে বলেছি, ইরান পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে ডোনাল্ড ট্রাম্প যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করা উচিত। এটি পরমাণু সমঝোতায় ফেরার সবচেয়ে সহজ উপায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ভিয়েনায় এরই মধ্যে কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমেরিকা যদি এই সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক হতো তাহলে এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা বাস্তবমুখী পদক্ষেপ নেবে বলে ইরান অপেক্ষা করছে। তিনি বলেন, ইরান এরই মধ্যে আমেরিকার কাছ থেকে বহু ফাঁকা বুলি শুনেছে, এখন বাস্তব পদক্ষেপ চায়। আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাইদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, বাস্তব ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো সংলাপে বসবে না। এটাই স্বাভাবিক। ইরানি মুখপাত্র জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকার ফেরার বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতিবদ্ধ ও বাস্তব পদক্ষেপ নেয়ার উদ্দেশ্য নিয়েই ভিয়েনায় আলোচনা হতে হবে। পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে আমেরিকা প্রস্তুত বলে ওয়াশিংটন যে দাবি করছে তা নাকচ করে সাইদ খাতিবজাদে বলেন, আমেরিকার পরিকল্পনা ও কার্যক্রম এমন দাবি প্রমাণ করতে এ পর্যন্তই ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই সমঝোতা বানচাল করতে এমন কোনো প্রচেষ্টা নেই যা আমেরিকা চালায়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মিথ্যা বলার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে অভিযুক্ত করেছেন। ম্যাক্রন বলেছেন, ফ্রান্সের কাছ থেকে $9,000 কোটি মূল্যের সাবমেরিন কেনার ব্যাপারে সই হওয়া চুক্তি বাতিলের ক্ষেত্রে মরিসন মিথ্যার আশ্রয় নিয়েছেন। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত G20 সম্মেলনের অবকাশে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ম্যাক্রন এ মন্তব্য করেন। তার এই বক্তব্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। ম্যাক্রন বলেন, আপনাদের দেশের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। শ্রদ্ধার পাশাপাশি আপনাদের দেশের জনগণের প্রতি আমার বিপুল ভালোবাসা আছে। যখন আপনাদের প্রতি আমাদের এই সম্মান রয়েছে, তখন আপনাদেরকে সত্যবাদী হতে হবে এবং এই মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করতে হবে। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে তার দেশের সম্পর্কে যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে বহু সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে। এরপর ম্যাক্রন ও মরিসন প্রথমবারের মতো রোমে পরস্পরের মুখোমুখি হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিন থেকে সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজত বাস করেছে তা বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করে জানিয়েছেন, কোনো মামলায় একজন আসামি যেদিন গ্রেপ্তার হয়েছেন সেদিন থেকে তার সাজার রায় ঘোষণার আগ পর্যন্ত যতদিন বিচারাধীন অবস্থায় হাজতবাস করেছেন তা মোট সাজা থেকে বাদ দিয়ে সাজার মেয়াদ হিসাব করা হবে। আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এখন থেকে প্রতিটি মামলার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হিসেবে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করে সাংবাদিকদের জানিয়েছেন, ইউনুস আলী নামে এক আসামিকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ইউনুস আলীর আইনজীবী আপিল বিভাগকে জানান, এরই মধ্যে ইউনুস আলী বিচারাধীন অবস্থায় 26 বছর হাজত বাস করেছেন। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি দণ্ডবিধি বা সিআরপিসির 35(ক) ধারায় বলা হয়েছে, বিচারকালীন আসামি যতদিন হাজতবাস করবে, হাজতবাসের এ সময় মূল সাজা থেকে বাদ যাবে। তবে এটা বিচারকের মর্জির উপরে নির্ভর করত। সম্প্রতি উচ্চ আদালতে এক রায়ে উল্লেখ করা হয়েছে, 35(ক) ধারার সুযোগটা সব আসামি পাবেন। আপিল বিভাগের আজকের রায়ে আসামি ইউনুস আলীর হাজতকালীন এবং কারাদণ্ড ভোগের সময় যোগ করে যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ হয়ে যায় তাহলে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, এদেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। সোমবার সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি ক্ষমতায় যেতে এবং ক্ষমতা অবৈধভাবে ধরে রাখতে সাম্প্রদায়িক শক্তির উপর নির্ভর করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 1991 সালেও বিএনপি ক্ষমতায় এসেছিল সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে। সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানায় বিএনপি, আওয়ামী লীগ নয়। ক্ষমতায় যেতে বিএনপি ধর্ম ও সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। দেশে ধর্মীয় উগ্রবাদ বিএনপির আমলে সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, 63টি জেলায় একই সঙ্গে বোমা হামলা হয়েছিল বিএনপির শাসন আমলে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির শাখা বাড়ানোর ক্ষেত্রে অবদান রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন অভিযোগ করেছেন তৃণমূল নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদিভাই ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে 200 থেকে 250টা আরএসএস এর শাখা ছিল। দিদিভাই ক্ষমতায় আসার পরে আরএসএস এর শাখা 4 থেকে 5000 হয়েছে। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী আজ সোমবার এভাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।
বাংলায় বিজেপির রমরমা আজকে তৈরি করার পিছনে সব থেকে বড় অবদান তো বাংলার দিদি ভাই। অন্যদিকে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি অধীরবাবুর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, দেশে ক্ষমতায় আছে বিজেপি, বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতেই পারে আরএসএস, এই নিয়ে রাজ্য সরকারের কিছু করণীয় নেই। সম্প্রতি গোয়া সফরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কিভাবে সম্ভব। মমতা বলেন, কংগ্রেসের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি শক্তিশালী হয়েছে। এর আগে মমতার সমালোচনার পাল্টা জবাবে অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, যে দল বরাবর তার পাশে ছিল সেই দলকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বিরোধী ঐক্যের কথা বলছেন। মমতার উত্তর দেওয়া উচিত, অতীতে বিজেপির সঙ্গে কেন তিনি জোট করেছিলেন, কেন এনডিএ সরকারের মন্ত্রী হয়েছিলেন। এভাবেই কংগ্রেস ও তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।